সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং নিয়ে ডিসকাস করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই ক্যাপিটাল মার্কেট কি। ক্যাপিটাল মার্কেট is the financial market for issuing and trading long-term securities. আমি আবারও বলছি, ক্যাপিটাল মার্কেট is the financial market for issuing and trading long-term securities. অর্থাৎ মূলধন বাজার কি? মূলধন বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ইস্যু এবং লেনদেন করা হয়। তাহলে এখন আমরা দেখব মানি মার্কেট কি। মানি মার্কেট is the financial market for issuing and trading short term securities. অর্থাৎ আমরা ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে লং টার্ম শব্দটা ইউজ করছি আর মানি মার্কেটের ক্ষেত্রে শর্ট টার্ম শব্দটা ইউজ করছি। এই হলো পার্থক্য। মুদ্রা বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে স্বল্পমেয়াদী সিকিউরিটিজ ইস্যু এবং লেনদেন করা হয়। আর ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর অঙ্কগুলো সলভ করার জন্য অর্থাৎ বেসিক প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কিছু সূত্রের সাহায্য নিব। তাহলে প্রথম যে সূত্র সেটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ার সূত্র হচ্ছে ফান্ড টু বি রেইজড ডিভাইডেড বাই এসপি অথবা ফান্ড টু বি রেইজড ডিভাইডেড বাই এসপি ইনটু 1 মাইনাস এফসি অথবা ওড শেয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এখানে আমরা নাম্বার অফ নিউ শেয়ারের জন্য তিনটে সূত্র দিলাম, আর এই সূত্রগুলোর মধ্যে কখন কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব। প্রশ্নের ইনফরমেশন দেখলেই আমরা বুঝতে পারবো এখান থেকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা সূত্রগুলো আরো একটু রিভিউ করি। নাম্বার অফ নিউ শেয়ার ইকুয়াল ফান্ড টু বি রেইজড ডিভাইডেড বাই এসপি অথবা ফান্ড টু বি রেইজড ডিভাইডেড বাই এসপি ইনটু 1 মাইনাস এফসি অথবা ওড শেয়ার ডিভাইডেড বাই এন। আর এই এন মানে কি? নাম্বার অফ রাইটস। আমি আবারও বলছি, এন মানে নাম্বার অফ রাইটস, আর সূত্র কি? ওড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। অর্থাৎ যখন আমরা এন এর মান বের করব তখন এই সূত্রের সাহায্যে বের করব। আবার অনেক সময় দেখা যাবে প্রশ্নে এন এর মানটা দেওয়া আছে, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? যতটি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করা হয় সেটি এন, এভাবেও আমরা বুঝে নিতে পারি। অথবা চাইলে আমরা এভাবেও বুঝতে পারি, একটি নতুন শেয়ার পাওয়ার জন্য যতটি পুরাতন শেয়ার থাকতে হয়। আমি এই কথাটাকে আবারও বলছি, যতটি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করা হয় সেটি এন, অথবা একটি নতুন শেয়ার পাওয়ার জন্য যতটি পুরাতন শেয়ার থাকতে হয় সেটি এন। এখন আমরা দেখব অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট। সূত্র হচ্ছে নিউ শেয়ার ইনটু এসপি। আমি আবার বলছি, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে নিউ শেয়ার ইনটু এসপি। এরপরে ভ্যালু অফ দ্য ফার্ম, যেটা কি ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি এর সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ইনটু P0 প্লাস নিউ শেয়ার ইনটু এসপি। আবারও বলছি, ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইকুয়াল ওল্ড শেয়ার ইনটু P0 প্লাস নিউ শেয়ার ইনটু এসপি। নাম্বার 5, ভ্যালু অফ রাইটস, যেটাকে ভি আর দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে P0 মাইনাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। ভ্যালু অফ রাইট ভি এর ইকুয়াল P0 মাইনাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। নাম্বার 6, ভ্যালু অফ এক্স রাইট, যেটাকে PX দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। আমি আবারও বলছি, ভ্যালু অফ এক্স রাইট, যেটাকে PX দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। নাম্বার 7, ভ্যালু অফ রাইট উইথ এক্স রাইট, যেটাকে ভি এর দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে PX মাইনাস এসপি ডিভাইডেড বাই এন। আবার বলছি, ভ্যালু অফ রাইট উইথ এক্স রাইট, যেটাকে ভি এর দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে PX মাইনাস এসপি ডিভাইডেড বাই এন। এরপরে নাম্বার 8, টোটাল নাম্বার অফ শেয়ার কিভাবে পাবো? ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। আবারও বলছি, টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। তাহলে আমরা টোটাল এখানে কয়টা সূত্র শিখলাম? 8টা সূত্র। 1 নম্বর সূত্র ছিল নাম্বার অফ নিউ শেয়ার, 2 নম্বর হচ্ছে নাম্বার অফ রাইটস, 3 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, 4 নম্বর হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, 5 নম্বর হচ্ছে ভ্যালু অফ রাইট, 6 নম্বর হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট, 7 নম্বর ভ্যালু অফ রাইট উইথ এক্স রাইট, 8 নম্বর হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার। তাহলে এই সূত্রগুলোতে আমরা অনেকগুলো সাংকেতিক চিহ্ন ইউজ করেছি, এখন সেগুলোর এক্সপ্লেনেশন দেখব। নোট, ওল্ড শেয়ারের প্রাইসকে P0 এবং নিউ শেয়ারের প্রাইসকে এসপি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, ওল্ড শেয়ারের প্রাইসকে P0
এবং নিউ শেয়ারের প্রাইসকে এসপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে P0 মানে কি? মার্কেট প্রাইস উল্লেখ থাকতে পারে, কারেন্ট প্রাইস উল্লেখ থাকতে পারে, সেলস প্রাইস উল্লেখ থাকতে পারে। আর এসপি হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। আর এফসি মানে ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট মানে উত্তোলন ব্যয়। সেটার ডেফিনেশনটাও এখানে লেখা আছে, তাহলে আমরা একটু জেনে নিই। ফ্লোটেশন কস্ট কি? দ্য কস্ট associated with issuing securities such as underwriting cost, legal cost and listing fee etc. is called flotation cost. তাহলে শেয়ার অথবা সিকিউরিটিজ ইস্যু করতে আনুষঙ্গিক যে খরচগুলো হয় সেগুলো আন্ডাররাইটিং কস্ট হতে পারে, লিগ্যাল কস্ট হতে পারে, লিস্টিং ফি হতে পারে, আরো অনেক রকমের কস্ট আছে। সবগুলো কস্টকে একত্রে বলা হচ্ছে ফ্লোটেশন কস্ট অথবা উত্তোলন ব্যয়। এখন আমরা মোটামুটি অনেকগুলো সূত্র শিখলাম। এই সূত্রের আলোকে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। দেখা যাক প্রবলেম নাম্বার 1। The Delta Limited is considering right offering. তাহলে ডেল্টা কোম্পানি রাইট শেয়ার ইস্যু করবে এমন চিন্তা ভাবনা আছে। Currently they have 3,50,000 shares outstanding at টাকা 95 each. বর্তমানে তাদের 3,50,000 শেয়ার আছে এবং প্রতিটা শেয়ারের দাম কত? 95। তাহলে বর্তমানে যে শেয়ারগুলো আছে মানে অর্থাৎ এই শেয়ারগুলো আগে থেকেই আছে, এগুলো হচ্ছে ওল্ড শেয়ার। আর ওল্ড শেয়ারের প্রাইস কত? 95। এরপরে বলা হচ্ছে 75,000 new shares will be offered at টাকা 55 each. তাহলে 75,000 নতুন শেয়ার ইস্যু করবে, বলাই আছে 75,000 নতুন শেয়ার ইস্যু করবে এবং প্রতিটা শেয়ার কত টাকায় অফার করবে? 55 টাকায়। তাহলে আমরা যদি এই পুরো উদ্দীপকটাকে একটু অ্যানালাইসিস করি, সেখানে আমরা টোটাল 4টা ইনফরমেশন দেখতে পাচ্ছি। একটা ইনফরমেশন হচ্ছে আগে থেকে তাদের 3,50,000 শেয়ার আছে, এটা হচ্ছে ওল্ড শেয়ার। আর এই শেয়ারগুলোর দাম হচ্ছে প্রত্যেকটার দাম 95, তার মানে এটা হচ্ছে ওল্ড শেয়ারের প্রাইস, দ্যাট মিনস P0। 75,000 নতুন শেয়ার ইস্যু করবে, তার মানে নিউ শেয়ার। আর এই শেয়ারগুলোর দাম কত? 55। আর নতুন শেয়ারের প্রাইস মানে এসপি। তাহলে 4টা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। ওল্ড শেয়ার, ওল্ড শেয়ারের প্রাইস, নিউ শেয়ার, নিউ শেয়ারের প্রাইস। এখন রিকোয়ারমেন্ট গুলো একটু দেখি। রিকোয়ারমেন্ট নাম্বার 1 হচ্ছে নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি অথবা মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। 2 নম্বর হচ্ছে নাম্বার অফ রাইটস। 3 নম্বর হচ্ছে ভ্যালু অফ দ্য রাইটস। 4 নম্বর হচ্ছে এক্স রাইট শেয়ার প্রাইস। তাহলে আমরা যদি সামারি করি 4টা রিকোয়ারমেন্ট হচ্ছে ঠিক এরকম। 1 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে নাম্বার অফ রাইটস, 3 নম্বর হচ্ছে ভ্যালু অফ রাইট, 4 নম্বর হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট। তাহলে আমরা সলিউশনটা দেখি। এই আমি যে বললাম ওল্ড শেয়ার 3,50,000 আর ওল্ড শেয়ারের প্রাইস মানে P0 95, নিউ শেয়ার 75,000 আর নিউ শেয়ারের প্রাইস মানে এসপি 55। রিকোয়ারমেন্ট 1 ছিল ভ্যালু অফ দ্য কোম্পানি অথবা ভ্যালু অফ দ্য ফার্ম, ভি ইকুয়াল ওল্ড শেয়ার ইন্টু P0 প্লাস নিউ শেয়ার ইন্টু এসপি। তাহলে ওল্ড শেয়ারের মান আছে, P0 এর মানও আছে, নিউ শেয়ার এবং এসপি মানও আছে। আমরা মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 3,73,75,000 টাকা। আর রিকমেন্ড 2 কি ছিল? নাম্বার অফ রাইটস। আর নাম্বার অফ রাইটস কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। তাহলে ওল্ড শেয়ার 3,50,000, নিউ শেয়ার কত? 75,000। ক্যালকুলেশন করলে কত আসবে? 4.67। এখন আমরা দেখবো রিকমেন্ড নাম্বার 3, ভ্যালু অফ রাইট, যেটাকে ভিআর দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে P0 মাইনাস এসপি ডিভাইডেড বাই n প্লাস 1। P0 কত? 95 আর এসপি কত? 55। n এর মান 4.67 প্লাস 1, ক্যালকুলেশন করলে আসবে 7.05। রিকোয়ারমেন্ট নাম্বার 4 কি ছিল? ভ্যালু অফ এক্স রাইট অথবা এক্স রাইট শেয়ার প্রাইস, Px ইকুয়াল P0 ইন্টু n প্লাস এসপি ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে P0 কত? 95, n এর মান কত? 4.67, SP কত? 55, আবার এর মান 4.67 প্লাস 1, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 87.95। আমরা একটা প্রবলেম সলভ করে ফেললাম। এখন দেখা যাক প্রবলেম নাম্বার 2। স্নিতা কর্পোরেশন ইজ প্ল্যানিং টু মার্কেট এ নিউ প্রোডাক্ট। তাহলে স্নিতা কর্পোরেশন মার্কেটে একটি নতুন প্রোডাক্ট আনবে। টু ফাইন্যান্স দ্য ভেঞ্চার ইজ প্রপোজ টু মেক এ রাইট ইস্যু এট টাকা 10 of 1 new share for each 2 share held to finance the venture is proposed। তাহলে এখানে ভেঞ্চার বলতে বোঝানো হচ্ছে স্নিতা কর্পোরেশন মার্কেটে যে নতুন প্রোডাক্ট ইস্যু করবে সেটার কথা। মেক এ রাইট ইস্যু এট টাকা 10 of 1 new share for each 2 share held
অর্থাৎ দুইটা শেয়ারের বিপরীতে একটা শেয়ার ইস্যু করা হবে, একটি নতুন শেয়ার ইস্যু করা হবে। কয় টাকায় ইস্যু করা হবে? 10 টাকায়। আমি আবার বলছি, দুইটা শেয়ারের বিপরীতে একটা নতুন শেয়ার ইস্যু করা হবে কয় টাকায়? 10 টাকায়। কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার প্রাইস at টাকা 40 পার শেয়ার। তাহলে কি বলা হচ্ছে? বর্তমানে তাদের 1 লাখ শেয়ার আছে, প্রতিটার দাম কত? 40। তাহলে এই সেন্টেন্সটা আমরা আবারও পড়ছি। The company currently has outstanding 1 lakh share price at টাকা 40 per share. বর্তমানে কোম্পানির 1 লাখ শেয়ার আছে, অর্থাৎ এগুলো আগে থেকেই আছে। প্রতিটা শেয়ারের দাম কত? 40 টাকা। Assuming that the new money is invested to earn a fair return, find the values of the following. নিচে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো কি বের করতে বলছে? ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট গুলো পড়ার আগে উদ্দীপকটাকে আরেকটু অ্যানালাইসিস করি। তাহলে দুইটা শেয়ারের বিপরীতে একটা নতুন শেয়ার ইস্যু করবে, সেটা হচ্ছে কি? সেটার দাম কত? 10 টাকা। তাহলে যতটি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করা হয় সেটি n। তাহলে এই দুইটা হচ্ছে n এর মান। আমি আবারও বলছি, যতটি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করা হয় সেটি n। তাহলে দুইটা পুরাতন শেয়ারের বিপরীতে একটা নতুন শেয়ার ইস্যু করবে, তাই n এর মান কত? 2। প্রতিটার দাম কত টাকা? 10 টাকা। তাহলে নতুন শেয়ারের মূল্য মানে অবশ্যই SP। আর বর্তমানে কোম্পানির কত শেয়ার আছে? 1 লাখ শেয়ার আছে। তাহলে যে শেয়ারগুলো আগে থেকে আছে সেগুলো হচ্ছে ওল্ড শেয়ার, আর ওল্ড শেয়ারের দাম হচ্ছে কত? 40 টাকা। দ্যাট মিন্স P0। তাহলে এখানে আমরা চারটা ইনফরমেশন পাইলাম, n এর মান পাইলাম, SP পাইলাম, আর ওল্ড শেয়ার পাইলাম, আর P0 পাইলাম। এখন রিকোয়ারমেন্ট গুলো একটু দেখি। 1 নম্বর রিকোয়ারমেন্ট, নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, দ্যাট মিন্স নাম্বার অফ নিউ শেয়ার। 2 নম্বর হচ্ছে নাম্বার অফ রাইটস, খুব ইজিলি বোঝা যাচ্ছে। 3 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট। আর 4 নম্বর টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার ইস্যু, টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি। আর 5 নম্বর হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার আফটার ইস্যুস। তাহলে 5 নম্বর রিকমেন্ডে আমাদেরকে টোটাল নাম্বার অফ শেয়ার বের করতে বলছে। তাহলে এখন আমরা সলিউশন দেখব। তাহলে সলিউশন আমরা প্রথমেই লিখে দিলাম, ওল্ড শেয়ার ছিল কত? 1 লাখ, আর প্রতিটা শেয়ারের দাম কত? 40 টাকা। দ্যাট মিন্স P0। আর দুইটা পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করবে, তাই এর মান কত? 2। আর যে শেয়ারটা ইস্যু করবে সেটার দাম কত? 10, তাই SP কত? 10 লিখলাম। এখন রিকমেন্ড নাম্বার 1 কি ছিল? নাম্বার অফ নিউ শেয়ার। তাহলে নাম্বার অফ নিউ শেয়ারের জন্য আমরা কয়টা সূত্র শিখছিলাম? নাম্বার অফ নিউ শেয়ারের জন্য আমরা 3টে সূত্র শিখছিলাম। ফান্ড টু বি রেজড ডিভাইড বাই SP। এখানে ফান্ড টু বি রেজড না থাকার কারণে 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্র দেওয়া যাচ্ছে না। 3 নাম্বার সূত্র কি ছিল? ওল্ড শেয়ার ডিভাইড বাই n। তাহলে ওল্ড শেয়ার ডিভাইড বাই n, ওল্ড শেয়ার মান কত? 1 লাখ, n এর মান কত? 2। ক্যালকুলেশন করলে কত আসবে? 50,000। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট কি ছিল? নাম্বার অফ রাইটস অথবা n। তাহলে নাম্বার অফ রাইটস অথবা n এর মান কিন্তু প্রশ্নেই সরাসরি দেওয়া ছিল। দুটি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করবে 10 টাকায়, অর্থাৎ n এর মান কত? সরাসরি 2 দেওয়া ছিল। তাহলে আমরা সরাসরি 2 লিখতে পারি, অথবা এভাবেও লেখা যায়, ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ারের মান কত? 1 লাখ। নিউ শেয়ার আমরা এখানে পাইলাম 50,000, বসে দিলাম। আবারও ক্যালকুলেশন করলে কত আসলো? 2। এখন আমরা যাবো রিকমেন্ড 3 তে, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট। সহজ একটা সূত্র, নিউ শেয়ার ইনটু SP। নিউ শেয়ার কত? 50,000, SP কত? 10। ক্যালকুলেশন করলে কত আসবে? 5 লাখ। আর রিকোয়ারমেন্ট 4 কি ছিল? ভ্যালু অফ দ্য কোম্পানি, V ইকুয়াল ওল্ড শেয়ার ইনটু P0 প্লাস নিউ শেয়ার ইনটু SP। তাহলে ওল্ড শেয়ারের মান আছে, P0 এর মান আছে, নিউ শেয়ার আছে, SP আছে। ক্যালকুলেশন করলে কত আসবে? 45 লাখ। আর রিকোয়ারমেন্ট নাম্বার 5, টোটাল নাম্বার অফ শেয়ার, অর্থাৎ টোটাল শেয়ারের সংখ্যা জানতে চাইছে। ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। তাহলে ওল্ড শেয়ার কত? 1 লাখ, নিউ শেয়ার কত? 50,000। ক্যালকুলেশন করলে 1,50,000। খুবই ইজি অঙ্ক এগুলো, আসলে প্রেশার নিয়ে পড়া যাবে না, আমরা একটু স্মুথলি পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা দেখব প্রবলেম নাম্বার 3। মনি কটন লিমিটেড হ্যাজ 50,000 শেয়ারস আউটস্ট্যান্ডিং। তাহলে মনি কটনের এই মুহূর্তে 50,000 শেয়ার আছে, and each share is currently selling at টাকা 40, এবং প্রতিটা শেয়ার কয় টাকায় বিক্রি করে? 40 টাকায়। তাহলে আগে থেকে শেয়ার আছে 50,000 ওল্ড শেয়ার, আর ওল্ড শেয়ারের প্রাইস মানে কত? 40। দ্যাট মিন্স এটা P0 ফর দ্য প্রপোজড R&D অফ দ্য কোম্পানি। তাহলে এই কোম্পানি R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নিডস টু অ্যাকোয়ার এ ফান্ড অফ টাকা 5 লাখ, অর্থাৎ ফান্ড কালেক্ট করতে যাচ্ছে কত টাকা? 5 লাখ টাকা। এটা হচ্ছে ফান্ড টু বি রেজড 5 লাখ। দ্য ফিনান্সিয়াল ম্যানেজার অফ দ্য কোম্পানি, তাহলে এই কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজার মিস্টার হোসাইন wants to raise the required fund by offering right share
at টাকা 25 পার শেয়ার। তাহলে ওই কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজার মিস্টার হোসাইন যে টাকাটা দরকার হচ্ছে, অর্থাৎ যে ফান্ডটা দরকার হচ্ছে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা কালেক্ট করতে চাচ্ছে রাইট শেয়ার অফারের মাধ্যমে, এবং প্রতিটা শেয়ার কয় টাকায় অফার করবে? 25 টাকায়। তাহলে রিকোয়ারমেন্ট গুলো করার আগে আমরা উদ্দীপকটাকে একটু বিশ্লেষণ করি। মনি কটনের এই মুহূর্তে 50,000 শেয়ার আছে, দ্যাট মিনস ওল্ড শেয়ার। প্রতিটার দাম কত? 40। ওল্ড শেয়ারের প্রাইস P0 কত টাকা কালেক্ট করতে চাচ্ছে? ফান্ড টু বি রেজড কত? 5 লাখ। আর এই টাকাটা কালেক্ট করবে রাইট শেয়ারের মাধ্যমে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে, এবং প্রতিটা শেয়ার কয় টাকা ইস্যু করবে? 25 টাকায়। আর নতুন শেয়ারের প্রাইস মানে এসপি। তাহলে আমরা ওল্ড শেয়ার পাইলাম, ওল্ড শেয়ারের প্রাইস পাইলাম, ফান্ড টু বি রেজড পাইলাম, এসপি পাইলাম। রিকোয়ারমেন্ট গুলো একটু পরে দেখি। রিকোয়ারমেন্ট নাম্বার 1, নাম্বার অফ নিউ শেয়ারস টু বি ইস্যুড, দ্যাট মিনস নাম্বার অফ নিউ শেয়ার বের করতে বলছে। 2 নম্বরে বলা হচ্ছে নাম্বার অফ রাইটস এন এর মান বের করতে বলছে। 3 নম্বরে বলা হচ্ছে ভ্যালু অফ বিফোর এক্স রাইট। তাহলে ভ্যালু অফ বিফোর এক্স রাইট যে কথা, ভ্যালু অফ রাইট একই কথা। আমি আবার বলছি, ভ্যালু অফ বিফোর এক্স রাইট যে কথা, ভ্যালু অফ রাইট একই কথা। তাহলে আমরা একটু সলিউশনটা দেখি। প্রথমে আমরা হিয়ার দিয়ে লিখলাম ওল্ড শেয়ার কত? 50,000। আর ওল্ড শেয়ারের প্রাইস P0 কত? 40। আর ফান্ড টু বি রেজড কত? 5 লাখ। আর এসপি কত, অর্থাৎ নতুন শেয়ারের মূল্য কত? 25 টাকা। লিখে ফেললাম। এরপরে রিকোয়ারমেন্ট 1 কি ছিল? নাম্বার অফ নিউ শেয়ার। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার ইকুয়াল ফান্ড টু বি রেজড ডিভাইড বাই এসপি। তাহলে এখানে ফান্ড টু বি রেজড আছে, এসপি আছে। তাহলে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে কত আসবে? 20,000। অর্থাৎ নিউ শেয়ারের সংখ্যা কত? 20,000। এখন রিকোয়ারমেন্ট 2 দেখা যাক। নাম্বার অফ রাইটস, নাম্বার অফ রাইটস মানে এন, সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ারের মান কত ছিল? 50,000। নিউ শেয়ারের মান কত ছিল? 20,000। ক্যালকুলেশন করলে কত আসবে? 2.5। আর নাম্বার 3 কি ছিল? ভ্যালু অফ বিফোর এক্স রাইট, অর্থাৎ ভ্যালু অফ রাইট ভি আর ইকুয়াল P0 মাইনাস এসপি ডিভাইডেড বাই n প্লাস 1। P0 এর মান কত? 40, এসপি 25, n এর মান হচ্ছে কত? 2.5, 1। ক্যালকুলেশন করলে কত আসবে? 4.29। তাহলে আমরা 3টা প্রবলেম সলভ করে ফেলছি। আরো একটা প্রবলেম সলভ করা যাক। প্রবলেম নাম্বার 4, the Educated Horses Corporation needs to raise টাকা 4 crore to finance its expansion into new markets। তাহলে এডুকেটেড হর্সেস কর্পোরেশন ফান্ড রেজ করতে যাচ্ছে কত টাকা? 4 কোটি টাকা। The company sell new share of equity via general cash offering to raise the needed fund। তাহলে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে এই টাকাটা কালেক্ট করতে যাচ্ছে কত টাকা? 4 কোটি টাকা। If the offer price is টাকা 35 per share, তাহলে অফার প্রাইস নিশ্চয়ই নতুন শেয়ারের মূল্য কত টাকা? 35 টাকা। নতুন শেয়ারের মূল্য মানে এসপি। And the company's underwriting charges 8% spread underwriting cost, that means protection cost কত percent? 8%. The SEC filing fee and associated administrative expense of the offering are টাকা 9 লাখ। তাহলে এখানে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ফিলিং ফি এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে কত টাকা? 9 লাখ টাকা। হাউ মেনি শেয়ারস নিড টু বি সোল্ড, অর্থাৎ কয়টা শেয়ার বিক্রি করতে হবে বা কয়টা শেয়ার ইস্যু করতে হবে। দ্যাট মিনস আমাদেরকে নাম্বার অফ নিউ শেয়ার বের করতে বলছে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট করব পরে, আগে আমরা উদ্দীপকটাকে আর্ট অ্যানালাইসিস করি। তাহলে কোম্পানির কত টাকা লাগবে? 4 কোটি টাকা লাগবে। এই 4 কোটি টাকা কালেক্ট করার জন্য সে শেয়ার ইস্যু করবে। প্রত্যেকটা শেয়ার কয় টাকা ইস্যু করবে? 35 টাকায়। এটা হচ্ছে এসপির মান। আর এখানে প্রোটেকশন কস্ট দেওয়া আছে কত পার্সেন্ট? 8%। তাহলে এখন কথা হচ্ছে, সে যখন 4 কোটি টাকা কালেক্ট করার জন্য নতুন শেয়ার ইস্যু করবে, এবং শেয়ার ইস্যু করতে গেলেই অ্যাডমিনিস্ট্রেশন কস্ট লাগবে কত টাকা? 9 লাখ টাকা। তাহলে শেয়ার ইস্যু করলেই 9 লাখ টাকাটা লাগবে, শেয়ার ইস্যু না করলে 9 লাখ টাকাটা লাগবে না। তাহলে এখানে ফান্ড টু বি রেজড আমরা শুধু 4 কোটি টাকা বললে হবে না, এই 4 কোটি টাকার সাথে আরো কত টাকা যোগ করতে হবে? 9 লাখ টাকা যোগ করতে হবে। এই 4 কোটি টাকা কালেক্ট করতে গেলে তাকে শেয়ার ইস্যু করতে হবে, শেয়ার ইস্যু করতে গেলেই তার আরো কত টাকা খরচ হবে? 9 লাখ টাকা খরচ হবে। আর এখানে নতুন শেয়ারের মূল্য আছে 35 টাকা, দ্যাট মিন্স এসপি। আর ফ্লোটেশন কস্ট আছে কত পার্সেন্ট? 8%। তাহলে আমরা এখন সলিউশনটা দেখি। প্রথমে আমরা হিয়ার দিয়ে লিখলাম ফান্ড টু বি রেজড হচ্ছে 4 কোটি যোগ 9 লাখ সমান 4 কোটি 9 লাখ। এরপর নতুন শেয়ারের মূল্য এসপি কত? 35 টাকা।
আর ফ্লোটেশন কস্ট দেওয়া আছে অর্থাৎ আন্ডাররাইটিং কস্ট দেওয়া আছে কয় পার্সেন্ট 8%, দ্যাট মিন্স 0.08। আমাদেরকে বের করতে বলছে হাউ মেনি নিউ শেয়ারস মাস্ট বি ইস্যুড, নাম্বার অফ নিউ শেয়ার তিনটা সূত্র শিখছিলাম আমরা, ফান্ড টু বি রেজড ডিভাইড বাই এসপি, ফান্ড টু বি রেজড ডিভাইড বাই এসপি ইনটু 1 মাইনাস এফসি অথবা ওল্ড শেয়ার ডিভাইড বাই এন। তাহলে এখানে এসপিইউ আছে, ফ্লোটেশন কস্ট আছে, ফান্ড টু বি রেজড আছে, তাহলে 2 নম্বর সূত্র হবে ফান্ড টু বি রেজড ডিভাইড বাই এসপি ইনটু 1 মাইনাস এফসি। তাহলে ফান্ড টু বি রেজড কত 4 কোটি 9 লাখ, এসপি কত 35, ফ্লোটেশন কস্ট 0.08, ক্যালকুলেশন করলে আসবে 12,70,186, অর্থাৎ নতুন শেয়ার কয়টা ইস্যু করবে এই 12,70,186। এই লেকচারে আমরা মোটামুটি 4টা প্রবলেম সলভ করলাম। এই 4টা প্রবলেমের পাশাপাশি আমরা সূত্র শিখছি অনেকগুলো, আর বেসিক কিছু পড়ালেখা ছিল। তোমরা যদি একদম সহজভাবে আয়ত্ত করতে চাও তাহলে বেসিক জিনিসগুলো পড়বা আর পাশাপাশি অঙ্কগুলো সলভ করে নিবা। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।